বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে আজ দায়িত্ব নিচ্ছেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। সকাল ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। আইন সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৫-এর এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আজ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন। তিনি জানান, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ইনসাফের এই লড়াই অব্যাহত থাকবে। তিনি সতর্ক করেন, কোনো প্ররোচনায় বা কারো চাপের মধ্যে এই অবরোধ তুলে নেওয়া যাবে না। এক মাসেরও বেশি সময় চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তিনি খুব সংকটময় সময় পার করছেন। তার শারীরিক অবস্থার অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। গতরাত ১২টার দিকে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। আল্লাহর মেহেরবানি ও চিকিৎসকদের তৎপরতা সফল হলে এ যাত্রায় সেরে উঠবেন তিনি। এর আগে শনিবার রাতে ধানমন্ডিতে শ্বশুর বাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রায় ২ ঘন্টার মতো ছিলেন তিনি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। সত্যিকার অর্থে দেশনেত্রী এবং খালেদা জিয়া ২৩শে নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তীতে তার শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই আইসিইউতে আছে এবং আইসিইউতে চিকিৎসকই আছে। মানে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল সংকটময় মুহূর্ত পার করছে। যদি আল্লাহ করে চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা ও আল্লাহর শেষ মেহেরবানি এই সংকটটা উঠিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় জেলা ভোলায় জমে উঠেছে রাজনৈতিক মাঠ। দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা শোডাউন, গণসংযোগ আর ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিশ্রুতি আর আশ্বাসে মুখর পুরো এলাকা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবিজুচ্ছ্বাস। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা ১ সংসদীয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে ভোটের মাঠে নেমেছেন একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, বিজেপি, ইসলামিক আন্দোলন ও এনসিপি। সংসদীয় আসন ঘিরে ভোলা শহর ও গ্রামাঞ্চলে দফায় দফায় গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন উন্নয়ন, নদী ভাঙন রোধ, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতি। বিভিন্ন সময় দেখা যায় যে ঢাকাতে চিকিৎসা করাতে হয়, বরিশাল যেতে হয়। এই জন্যে ভোলাতে আমরা বিশ্বমানের একটি হাসপাতাল করব এবং সাথে একটি মানসম্মত মেডিকেল কলেজ করব। বিশ্ব রাস্তার দাবি দীর্ঘদিন ধরে চলছে, সেটাকে আমরা যাতে হয়। বর্তমান সরকার পারবে না, আগামী সরকার যারা আসবে আমরা আসবো, আমরা এই রাস্তাটিকে করব। দলীয়ভাবে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই মাঠে সক্রিয় ছিল এনসিপি। অন্যদিকে বিজেপিকে জয়ী করতে মাঠ পর্যায়ে কাজ করছে দলটির নেতাকর্মীরাও। আমরা আশাবাদী, মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আশা করা যায় ভোলা সদর আসন থেকে তথা ভোলা ১ আসন থেকে এনসিপি বিজয় লাভ করবে। আপনারা জানেন, আমাদের এই ভোলার মানুষ আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত। আশা করি ইনশাল্লাহ আমাদের প্রার্থী যদি বিজয় হয়, আমরা এই ভোলার আমূল পরিবর্তন করব। প্রার্থীদের অনেকেই বলছে দীর্ঘদিন ধরে ভোলার উন্নয়নের বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে, যা বাস্তবায়নে তারা অগ্রাধিকার দেবে। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করতে চান তারা। বাংলাদেশের জনগণ যা করার ইনশাআল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরা দাঁড়িপাল্লার বিজয় চাই, জামাত ইসলামের বিজয় চাই। আগামী নির্বাচনে ভোলার আমি আশাবাদী, ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা ৪টি আসনে জয়লাভ করব। ভোলা ১, ২, ৩, ৪।
ভোলা ১ আসনে মোট ভোটার 4,06,567 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,06,838 জন ও নারী ভোটার 1,99,445 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আগামী বছরের মধ্যে দৃশ্যমান হবে পটুয়াখালীর রপ্তানিমুখী প্রকল্প ইপিজেডের কাজ। বালু ভরাট শেষে বিনিয়োগকারীদের মাঝে দেওয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্প ঘিরে নানা স্বপ্ন দেখছেন এখানকার মানুষ। এটি বাস্তবায়িত হলে খুলে যাবে উপকূলীয় মানুষের অর্থনীতির চাকা। 2026 সালের শুরুতে বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ করবে বলে আশা করা হচ্ছে। খুব দ্রুত গতিতে চলছে ইপিজেডের নির্মাণ কাজ। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর ছবি, তথ্য নিয়ে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের পাঁচকুড়ালিয়ায় স্বপ্নের প্রকল্প ইপিজেডের কাজ। 1443 কোটি টাকার প্রকল্পটি 2023 সালে নির্মাণ কাজ শুরু হলেও 2026 সালে শেষ করার কথা রয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বালু ভরাটের কাজ। পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে 3.15 লাখ মিটার রাস্তা, প্রায় 30,000 মিটার ড্রেনেজ, 4টি 6তলা কারখানা ভবন, 3টি 10তলা অফিস ভবন, 4টি 6তলা এবং 3টি 10তলা আবাসিক ভবন, জোন অফিস, কাস্টমস অফিস এবং নিরাপত্তা অফিস, একটি হেলিপ্যাড এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য 54টি পুনর্বাসন ঘর নির্মাণ করবে এই প্রকল্পে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাবস্টেশন, হাই টেনশন লাইন এবং একটি জিআইএস সাবস্টেশনও নির্মাণ করা হবে। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। প্রকল্প ঘিরে চাকরি, ঘর ভাড়া, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বাসিন্দারা। আমাদের জন্য আবাসন করে দিতে আছে, প্রত্যেকের জন্য 2-2টা রুম খুব সুন্দরভাবে করতে আছে। আমরাও এখানে কর্মসংস্থান করি। অনেক মানুষ আছে, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে কাজ করার জন্য। মানুষের আর কর্মক্ষেত্র বেড়ে গেছে। অর্থনৈতিকভাবে এলাকাবাসী খুবই উপকৃত হচ্ছে। বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ, আর আমরা যে স্থানীয় যে মানুষগুলো আছি যারা বেকার ছিল, বেকারত্ব দূর হয়েছে। আগে ঢাকা কাজ করেছি, অনেক দূরত্ব, এখন দেশে কাজ পাইছি এলাকায়, এটা তো এলাকার জন্য অনেক সুবিধা, ভালো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থাপনার বালু ভরাটের কাজ শেষ হয়ে দ্রুত গতিতে নির্মাণ কাজ চলছে বলে জানান নির্মাণ প্রকৌশলী। আমাদের রিহেবিলিটেশনের কাজের 90% কাজ শেষ হয়ে গেছে। সামনের 2 মাসের ভিতরে আমাদের রিহেবিলিটেশনের কাজ বলতে আবাসনের কাজটা শেষ হয়ে যাবে। আমাদের এখানে 95% বালি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের লেভেলিং চলতেছে, এটা বুঝাই দিতে আমাদের আর 2 মাস সময় লাগবে। এর মধ্যে আমরা বালি ফিলিংয়ের কাজটা শেষ হয়ে যাবে। আগামী 1 বছরের মধ্যে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া যাবে। কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান পরিচালক। আমাদের এই ইপিজেডটা বাস্তবায়ন করতে যাই, এখানে প্রায় 154টা পরিবার ছিল। এই 154টা পরিবারকে আমরা পুনর্বাসনের জন্য 154টা ঘর আমরা নির্মাণ করে দিচ্ছি। এটার অগ্রগতি খুবই ভালো। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে এই ঘরের কাজ সমাপ্ত হবে। আমরা এখানে ফ্যামিলিগুলোকে এখানে শিফটিং করব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। শারীরিক প্রতিবন্ধী হয়েও দর্শন শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি অর্জন। সরকারি দপ্তরে আবেদন আর ইন্টারভিউ দিতে দিতে বয়স শেষ, তারপরও ভাগ্যে জুটেনি ছোট একটি সরকারি চাকরি। তাই বাধ্য হয়ে হাটবাজারে ঘুরে ঘুরে বিক্রি করছেন শুটকি আর কাসুন্দি। অথচ সাধারণ মানুষের মতোই কাজকর্ম করে আসছেন মানিকগঞ্জের কবির হোসেন। প্রতিনিধি আজিজুল হাকিমের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 2 হাত অস্বাভাবিক, জন্মগতভাবে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকার প্রতিবন্ধী কবির হোসেন। জন্মের পর নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ভর্তি হয় স্কুলে, কিন্তু অদম্য মেধা ও শারীরিক প্রতিবন্ধীর কারণে ছিলেন অবহেলিত শিক্ষকদের চোখেও। তবে হঠাৎ একদিন বাংলা শিক্ষকের আগ্রহে ঘুরে যায় ভাগ্যের চাকা। এরপর সাধারণ শিক্ষার্থীদের মতো তাকেও নিয়মিত দিতে হতো হোমওয়ার্ক আর ক্লাসের পড়া। দরিদ্র পরিবারের হওয়ায় স্কুলে পড়ার ফাঁকে ফাঁকে রাস্তাঘাটে বাদাম বিক্রি করে স্থানীয় বলরাম মুন্নু আদর্শ বিদ্যানিকেতন থেকে এসএসসি পাশ করেন। এরপর সহপাঠীদের অনুরোধে বাদাম বিক্রি বাদ দিয়ে বাড়িতে শিক্ষার্থীদের কোচিং শুরু করেন। এভাবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে খাবাসপুর আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন এবং 2016 সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে দর্শনশাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। এছাড়া এইচএসসি পাশ করার পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির জন্য আবেদন করতে থাকেন কবির হোসেন, কিন্তু চাকরির বয়স শেষ হয়ে গেলেও তার ভাগ্যে জোটেনি একটি সরকারি চাকরিও। এখন হাটবাজারে শুটকি বিক্রি করে তার প্রতিবন্ধী ভাতার টাকায় চলে 11 সদস্যের সংসার। ভাড়ের কাজ করতে পারবো না, সাধারণ মানুষের মতো তো আমি না। আমি এই কারণে হিসাব করলাম যে
আমি বসে বসে যদি এটা বিক্রি করি হয়তো আমার পরিবারটা অন্তত বেঁচে যায়। বিভিন্ন জায়গায় তো আবেদন করছি, চাকরি হয় নাই, যে কারণে আমি এই ব্যবসাটা বেছে দিয়েছি। বিভিন্ন মাছ নেয়, মানবতার কারণেও নেয়, ভালোবাসাও নেয়। তারা অনেকে আমাকে হাটে বলে যে না, আপনি কর্ম করে খান, সেটা আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। কবির হোসেনের বাবা আব্দুস সাত্তারের দাবি, মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে না পারায় সরকারি চাকরি হয়নি ছেলে কবির হোসেনের। প্রতিবন্ধী ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ছেলের জন্য তার মৃত্যুর আগে সরকারি সাহায্য চান তার বাবা। ক্রমাগত বয়স শেষ হয়ে গেছে, আমরা তো কিছু করার কিছু নাই। এখন এই ছেলেটার জন্য যদি সরকারি কিছু অনুদানও পায় তাহলে হয়তো আমরা দেখে গেলে পরে হয়তো মইরাও আমরা একটা শান্তি পাবো। মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকার কিংবা সমাজের বিত্তবান মানুষরা যদি শিক্ষিত প্রতিবন্ধী কবির হোসেনের পাশে দাঁড়ান, তবে হয়তো একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন সংগ্রামী এ মানুষটি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেল চুরির ঘটনায় চোর চক্রের 4 সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল রাতে শহরের সুন্দরীপাড়া রেলগেট এলাকায় একটি মোটরসাইকেল মেকানিকের দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া 2টি মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি 2 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চোর চক্রের আরও 2 সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ MA ফারুক। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় শামীম সর্দার ওরফে DK শামীম ওরফে ঢাকাইয়া শামীম সহ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 6। এ নিয়ে এ মামলায় এনসিপির যুব শক্তির খুলনা জেলা নেত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, চাহিদা মতো মাদক সরবরাহ না করায় ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেব শিকদারকে গুলি করেন। শনিবার র্যাব 6-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম এসব তথ্য জানান। আলোচিত এই ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে র্যাব। এই ঘটনায় প্রথমে 25 ডিসেম্বর মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার রাত 3:30টার দিকে নগরের বসুপাড়া এলাকা থেকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী শামীম সর্দার এবং তার সহযোগী মাহাদিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে 10টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া হতে শীর্ষ সন্ত্রাসী শামীম সর্দার ওরফে DK শামীম, যে ঢাকায় শামীম নামে পরিচিত, এবং উক্ত ঘটনায় উপস্থিত মাহাদিনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত DK শামীম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে এবং মোতালেব শিকদারকে সে সরাসরি মাথায় গুলি করার বিষয়টিও। দিনাজপুরের কিশোরগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে 7 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেল 4:30টার দিকে 42 বিজিবির টহল দল ভান্ডারার ইউনিয়নের খোপপাড়া গ্রাম এলাকা থেকে তাদের আটক করে। সবাই ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বাসিন্দা। বিজিবি জানায়, তারা কাজের সন্ধানে কয়েক মাস আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। যাচাই বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করা হয়। 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মঈন হাসান জানান, সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে এবং মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে সহযোগিতার আহ্বান জানান তিনি। জয়পুরহাটের 5 বিবি উপজেলার কয়া বিওপি পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এ নিয়ে বিজিবি ও BSF-এর বৈঠকে কাঁটাতারের বেড়া দেওয়ার বন্ধসহ কাঁটাতার বেড়া খুলে নেওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে BSF-কে প্রতিবাদপত্র জানিয়েছে বিজিবি। শনিবার ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় 281 পিলারের সাব 47, 48 ও 49 সাব পিলারে BSF সদস্যরা শূন্য রেখার কাছে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় BSF সদস্যরা। পরে দুপুরে বিজিবি ও BSF সদস্যরা পতাকা বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয় তার কাটা দেওয়া বন্ধ রেখে তার কাটা সরে দেওয়ার আশ্বাস দেন। নারায়ণগঞ্জ ফতুল্লা থানা পুলিশ অফিসের সামনে থেকে 4 জন মাদক বিক্রেতা 103 পুড়িয়া গাঁজাসহ আটক হয়েছে। ফতুল্লা থানার SI মোহাম্মদ রফিক ও মোহাম্মদ শামীমের নেতৃত্বে সস্তাপুর শাকিনস্থ নারায়ণগঞ্জ ঢাকা হাইওয়েতে 4 জন মাদক বিক্রেতাকে গাঁজা পুড়িয়ে
আকারে বিক্রিরত অবস্থায় আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি করে ১০৩ পুড়িয়া গাঁজা পাওয়া যায়। এসব মাদক বিক্রেতাদের পূর্বে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছিল। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান ঘর আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। রোববার রাত আনুমানিক 12:30টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে কামেলার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিরাজগঞ্জের চৌখালী উপজেলার ইমাম, খতিব ও বিভিন্ন এনজিও কর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার HM খোদাদাত হোসেন। উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার আব্দুল বাতেন সহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। সভায় ভোটার সচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের সুরক্ষা দিতে শরীয়তপুর বেদে সম্প্রদায় ও এতিমখানার শিশুদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার মুন্সিরহাটে অবস্থিত বেদেপল্লীতে জেলা প্রশাসক তাহসিনা বেগম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনে অসহায় বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন। পরে সন্ধ্যায় সদর উপজেলার আঙ্গারিয়া ওসমানিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শীতার্থ শিশুদের মাঝেও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। নরসিংদীর বেলাবো উপজেলার বৈরাচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৈরাচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার ও মে হাফসান আলিয়া। প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চর উজিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবু তারেক আবদুল্লাহ আল হোসাইন ভুইয়া সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে খেলোয়াড় কল্যাণ সমিতি ত্রিবার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতেই মল্লিকা পার্টি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ক্রীড়ানুরাগীরা অংশ নেন। সাধারণ সভা শেষে সমিতির পক্ষ থেকে কৃতি খেলোয়াড়দের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত প্রবীণ খেলোয়াড়বৃন্দ। প্রবীণ ও নবীন খেলোয়াড়দের এই মেলবন্ধন অনুষ্ঠানটিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থ মিনি লিগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কটকস্থ স্পোর্টিং ক্লাবের আয়োজনে তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৌরনদী প্রেস ক্লাবের প্যানেল আহ্বায়ক মাই টিভির প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া। স্পোর্টিং ক্লাবের সভাপতি শাকিল ফকিরের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মাঝি, লিটন মাঝি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজীব মাঝি, যুবদল নেতা রিয়াজ ব্যাপারী, সাইফুল ইসলাম ব্যাপারী। ঘন কুয়াশার কারণে প্রায় 4.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার রাত 2:15 থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার রাত 9:50 দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্বের কারণে চ্যানেলের বিকন বাতি ও মাইকিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা রোধে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারে অপেক্ষায় পাটুরিয়া ঘাট প্রান্তের সড়কে সিরিয়ালে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া কসবায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অশোকস বাংলাদেশের প্রথম পূর্ণ মিলনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোখলেসুর রহমানের পরিচালনায় এই সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিআইপি লায়ন রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপলক্ষে খেলাধুলা সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গোপালগঞ্জে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার গোপালগঞ্জ জেলা জাসাস আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসাসের জেলা আহ্বায়ক জাকাত ইসলাম ধীরাজ, যুবদলের সভাপতি রিয়াজুল ইসলাম লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মেরিনার্স স্পোর্টস কমিটির আয়োজনে গতরাতে মেরিনার্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১২ ওভারে পৃথক দুটি ম্যাচে অংশগ্রহণ করেন বিএমএ ৪৭ ও ৫০ ব্যাচ। দুটিতেই দলীয় সমরের মাধ্যমে বিএমএ ৪৭ ও ৫০ ব্যাচ একটি করে জয়লাভ করে। পরবর্তীতে খেলা সুপার ওভারে বিএমএ ৫০ ব্যাচ জয়লাভ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য এবং সুস্থ বিনোদনের চর্চাকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে এমন সুন্দর ও প্রাণবন্ত আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান আয়োজক বাংলাদেশ মেরিন একাডেমি ৫১ ব্যাচের এক্স ক্যাডেট আরিফিন প্রিন্স। আসলে কন্টিনিউ থাকুক, আজকে এখানে শেষ হয়ে না যাক। আমি মেরিনার্স স্পোর্টস কমিউনিটিকে রিকোয়েস্ট করবো এটা যাতে কন্টিনিউ অব্যাহত থাকে। তত্ত্বাবধানে এটা হয়ে আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এটা যাতে ভবিষ্যতেও এরকম চলমান থাকে এই আশায় রইল। উদ্যোগ এবং এই উদ্যোগ আমাদের কমিউনিটির মধ্যে যেরকম বন্ডেজ বাড়াবে সেরকম একে অপরের পরিচিতিও বাড়াবে। এরকম ম্যাচ আবার ভবিষ্যতে হবে।